সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তারাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি। পূর্বে ধারাবাহিকতায় এটা আমার এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা একটা সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। আমি অঙ্কটি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও শেষে আমি এটা ছবি তুলে দিয়ে দেব। উজ্জ্বল এন্ড ব্রাদার্স এর নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়েছে 2016 জানুয়ারি 1। উজ্জ্বল 5,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 1 তারিখে। 3 তারিখে নগদে মাল ক্রয় করা হয় 1 লাখ টাকা। 5 তারিখে জনতা ব্যাংকে 2 লাখ টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়। 8 তারিখে সালামের নিকট মাল বিক্রি করা হয় 50,000 টাকা। 16 তারিখে কর্মচারীদের বেতন প্রদান করা হয় 20,000 টাকা। 31 তারিখ প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় 70,000 টাকা। আমার করণীয় কি? কতে বলেছে উজ্জ্বল এন্ড ব্রাদার্স এর ক্রয়ের পরিমাণ কত, অর্থাৎ আমার এই লেনদেনের মধ্যে মোট ক্রয় কত আমাকে বের করতে হবে। ক্ষয়ে আধুনিক পদ্ধতিতে কোম্পানির লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করো, অর্থাৎ এখানে লেনদেন থেকে আমি হিসাব বের করব, হিসাবের নাম বের করে এগুলিকে আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ করব। গয়ে আধুনিক পদ্ধতিতে উপরোক্ত লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা আধুনিক পদ্ধতিতে লেনদেনের দুটি পক্ষ বের করে ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং কারণ উল্লেখ করব। এবার আমি অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কয়ে উজ্জ্বল ব্রাদার্সের ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আমার এই প্রশ্নে 3 তারিখ এবং 31 তারিখ দুটি ক্রয় আছে। 3 তারিখে নগদে মাল ক্রয় 1 লাখ টাকা। নগদে মাল ক্রয় 1 লাখ টাকা। 3 তারিখে নগদে মাল ক্রয় 1 লাখ টাকা। 31 তারিখে আছে প্রদেয় নোটের মাধ্যমে মাল ক্রয় 70,000 টাকা। জানুয়ারি 31 প্রদেয় নোটের মাধ্যমে মাল ক্রয় 70,000 টাকা। মোট হলো আমার 1,70,000 টাকা। মোট ক্রয় 1,70,000 টাকা। আমার প্রশ্নে দুইটি ক্রয় আছে, নগদে ক্রয় 1 লাখ টাকা, প্রদেয় নোটের মাধ্যমে মাল ক্রয় 70,000 টাকা। মোট হলো 1,70,000 টাকা। এটা হলো কয়ের উত্তর। ক্ষয়ে আধুনিক পদ্ধতিতে কোম্পানির লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করো। আধুনিক পদ্ধতিতে
লেনদেনের শ্রেণীবিন্যাস তারিখ হিসাবের নাম হিসাবের শ্রেণী। আমরা জানি আধুনিক পদ্ধতি হিসেবে শ্রেণী বিভাগ 5 প্রকার: মূলধন, দায়, সম্পদ, আয়, মালিকানা শর্ত। আমরা ওভাবেই করব। 1 তারিখে জানুয়ারি 1 তারিখ নগদে 5,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ নগদ টাকা আর মূলধন দুটি হিসাব খাত। নগদান হিসাব, মূলধন হিসাব। আধুনিক শ্রেণীতে নগদান হলো সম্পদ হিসাব, মূলধন হলো মালিকানা শর্ত হিসাব। এটা গেল জানুয়ারি 1। জানুয়ারি 3 তারিখ নগদে মাল ক্রয়। এখানে দুটি হিসাব খাত, একটা ক্রয় একটা নগদ। ক্রয় হিসাব, নগদান হিসাব। ক্রয় হিসাবটা আধুনিক শ্রেণীতে ব্যয় হিসাব, নগদটা হলো সম্পদ হিসাব। এটা হলো আমার 3 তারিখের বর্ণনা। এরপরে হলো 5 তারিখে জনতা ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। এখানে দুটি হিসাব খাত, একটা হলো ব্যাংক, একটা হলো নগদান। ব্যাংক হিসাব, নগদান হিসাব। আধুনিক শ্রেণীতে ব্যাংক ও সম্পদ, নগদান ও সম্পদ। সম্পদ হিসাব, সম্পদ হিসাব। এটা হলো 5 তারিখ। 8 তারিখে সালামের নিকট মাল বিক্রয়, সালাম একজন দেনাদার বা প্রাপ্য হিসাব, বিক্রয় হলো আয়, দুটি হিসাব খাত। 8 তারিখ প্রাপ্য হিসাব, আমরা সালাম নামটা লিখতে পারি বা দেনাদার হিসাব। প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়,
এটা আমার সম্পদ, আধুনিক শ্রেণীর সম্পদ, আর বিক্রয় হলো আয় হিসাব। আয় হিসাব, এটা হলো আমার 8 তারিখ। 16 তারিখে কর্মচারীর বেতন প্রদান করা হলো 20,000 টাকা। জানুয়ারি 16 তারিখে বেতন প্রদান, বেতনটা নগদে প্রদান করা হয়। দুইটি হিসাব খাত, একটা হলো বেতন হিসাব, আর একটা হলো নগদান হিসাব। আধুনিক শ্রেণীতে বেতনটা হলো ব্যয়, ব্যয় হিসাব, আর নগদ হলো সম্পদ হিসাব। একত্রিশ তারিখে প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়, অর্থাৎ এখানে দুইটি পক্ষ, একটা পক্ষ হলো ক্রয়, একটা হলো প্রদেয় নোট। ক্রয় হিসাব, প্রদেয় নোট হিসাব। ক্রয় হিসাবটা হলো ব্যয় হিসাব, প্রদেয় নোট হলো আধুনিক শ্রেণীতে দায় হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমার ক্ষয়ের উত্তর, অর্থাৎ ব্যঞ্জনগুলোকে আমি শ্রেণী বিন্যাস করলাম, কোনটা কোন শ্রেণীতে পড়ে, এবং হিসাবের খাতগুলি বের করলাম। হিসাবের খাত বের করে হিসাবের শ্রেণীতে ফেললাম। গয়ে আধুনিক পদ্ধতিতে লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা এই হিসাব খাতগুলির ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং কারণ বর্ণনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গয়ে লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয় করব কারণ সহ। আধুনিক পদ্ধতিতে লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয়। আমরা প্রথম ঘটটা তারিখ, হিসাব খাত,
ডেবিট ক্রেডিট নির্ণয় আধুনিক পদ্ধতিতে কারণ। আর প্রথম লেনদেনটা হলো 2016 জানুয়ারি 1 তারিখ। উজ্জ্বল ব্রাদার্স 5,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে দুটি হিসাব খাত, একটা হিসাব খাত নগদ আর একটা হিসাব খাত হলো মূলধন। একটা হলো নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে? ব্যবসায়ী যখন নগদ টাকা আনে, সম্পদ বাড়ে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। মূলধনের কারণে মালিকানা শর্ত বাড়ে, এটা ক্রেডিট হবে। কারণ কি? কারণ হলো সম্পদ, প্রথমটা হবে সম্পদ বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয়টা হলো মালিকানা শর্ত বৃদ্ধি পেয়েছে। আমার জানুয়ারি 1 তারিখের লেনদেনটা ছিল নগদে, ব্যবসায়ী মূলধন আনেছে, নগদান হিসাব, মূলধন হিসাব, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, মালিকানা শর্ত বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রেডিট আধুনিক পদ্ধতিতে। জানুয়ারি 3 তারিখ নগদে মাল ক্রয়, ক্রয় হিসাব নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন? ক্রয় ব্যয় আধুনিক পদ্ধতিতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদান ক্রেডিট কেন? সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেয়েছে, ব্যয় বৃদ্ধি সেজন্য ক্রয় ডেবিট, সম্পদ হ্রাস সেজন্য নগদান ক্রেডিট। এরপর 5 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 2 লাখ টাকা। এখানে দুটি হিসাব খাত, একটা হলো ব্যাংক আরটা হলো নগদ টাকা। ব্যাংক হিসাব আর একটা হলো নগদান হিসাব। ব্যাংক হিসাবটা ডেবিট, নগদান হিসাবটা ক্রেডিট। কেন? ব্যাংক আধুনিক পদ্ধতিতে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে, দুইটাই সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে। ব্যাংক হিসাব আধুনিক পদ্ধতিতে সম্পদ, নগদান হিসাবে সম্পদ, একটা ডেবিট একটা ক্রেডিট,
সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। পাঁচ তারিখের পর 8 তারিখ সালামের নিকট মাল বিক্রয় ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব, সম্পদ, বিক্রেতা আয়। প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিক্রেতা আয়, আয় ক্রেডিট, আয় বৃদ্ধি পেয়েছে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিক্রেতা আয়, আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট। এরপর আছে আমার 16 তারিখ কর্মচারীদের বেতন প্রদান 20,000 টাকা। জানুয়ারি 16 তারিখ, 16 তারিখে বেতন প্রদান, বেতনটা নগদে প্রদান। দুটি হিসাব খাত, একটা হলো আমার বেতন হিসাব, আর একটা হলো নগদান হিসাব। বেতনটা ডেবিট, নগদান হিসাবটা ক্রেডিট। কেন? বেতনটা হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতনটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে। 31 তারিখ পদেয় নোটের মাধ্যমে ক্রয়, ক্রয় হিসাব, প্রদেয় নোট হিসাব। ক্রয় করলে ক্রয়টা ব্যয়, ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেয়েছে। প্রদেয় নোটটা দায়, দায় বৃদ্ধি পেয়েছে।
31 তারিখ প্রয়োজন নোটের মাধ্যমে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পদে নোট হিসাব ক্রেডিট, পদে নোট দায়, দায় বৃদ্ধি পায় সেজন্য এটা ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পায় সেজন্য ক্রয় হিসাব ডেবিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।